গুড ইভিনিং এভরিওয়ান। ইউজার্স, আজকে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে যে আমরা অ্যাকাউন্টিং এর কনসেপ্টটা দেখেছিলাম, আজকে দেখবো ইউজার্স অফ অ্যাকাউন্টিং। এখানে যেটা জাস্ট একটা কথা লাস্ট ক্লাসে বলেছিলাম যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রোভাইডস, যেটা ফর আউটসাইডার, দ্যাট মিনস ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং provides the information for external decision makers such as outside investors and lenders. And managerial accounting focuses on information for internal decision makers, companies, managers. Suppose, as for example, production manager, or manager, marketing and sales manager, finance. So managerial accounting provides data for insiders. এখন এই যে ফাইন্যান্সিয়াল এন্ড ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এই কোর্সটা আমরা আসলে বেসিক কনসেপ্ট গুলো কেন করছি, ফাইন্যান্সিয়াল ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমাদের জানা দরকার, তাই না? একটু পরে দেন আমরা আবার ম্যাথের দিকে যাব। তো ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং অ্যাকচুয়ালি এক্সটার্নাল যারা একটা বিজনেসে ইন্টারনাল, হু আর দ্য ইন্টারনাল ইউজার। সো এই আমরা বলতে পারি যে যেটা বলছিলাম, প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, মার্কেটিং এন্ড সেলস। কোনো কোয়েশ্চেন আছে? প্লিজ মিউট করে করবেন আপনারা কথা বলবার সময়ে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আনমিউট করে কোয়েশ্চেন করবেন। তো বলা হচ্ছে যে বিজনেস ওনার্স ইউজ অ্যাকাউন্টিং ইনফরমেশন টু সেট গোলস। বিজনেস ওনার, ওনার কারা? যারা ইনভেস্ট করছে, যারা এন্টারপ্রেনিউর, যারা উদ্যোগ নিয়েছে, একটা বিজনেস স্টার্ট করেছে, তাই না? তো তাদের কি করতে হবে? তাদের প্রগ্রেসটা, একটা বিজনেসের প্রগ্রেস এবং তাদের যে আলটিমেট একটা গোল আছে, সেই গোলটাকে অ্যাচিভ করবার জন্য অবজেক্টিভ যেগুলো সেট করে থাকে, সেই অবজেক্টিভ গুলো, গোল অ্যাচিভ করবার জন্য আসলে প্রগ্রেসটা কতটুকু হচ্ছে। তো এখানে আমরা বলছি যে কখন কখন ফলো আপ দরকার, কখন কখন কন্ট্রোল দরকার, কখন অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হবে। হ্যাঁ, টু মেক adjustments when needed. That means business owners are using accounting information to set goals and to measure progress toward those goals. যে গোলগুলো তারা সেট করছে, আলটিমেট গোলগুলো সেট করছে, সেগুলো অ্যাচিভ করবার জন্য অনেকগুলো অবজেক্টিভ সেট করে থাকে। তো সেই অবজেক্টিভ গুলো বা গোলগুলো অ্যাচিভ করবার জন্য কখন কখন কন্ট্রোল দরকার, কখন কখন অ্যাডজাস্টমেন্ট দরকার। দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গিভ ওনার্স দ্য ইনফরমেশন দে নিড টু হেল্প মেক দোজ ডিসিশনস। সো আমি একটু জাস্ট এখানে এত ডিটেইল বলবো না, জাস্ট বলছি যে যারা ওনার তারা এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো দরকার হবে। যদি তাদের প্রফিট কম হয় সেটা তারা জানবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে। যদি তাদের ডিভিডেন্ড ডিক্লেয়ার না করে ডিস্যাটিসফ্যাকশন কাজ করে, কোথা থেকে দেখবে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে। তারা ট্যাক্স কি পরিমাণ পে করতে হবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে ইনফরমেশন পাবে। স্যালারি কি পরিমাণ যাচ্ছে, এইচআর ডিপার্টমেন্টের প্রগ্রেস কতটুকু হচ্ছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে তারা পাবে। তো সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টস, financial statements will help her make that decision, help her or him। এখানে যেহেতু বলা হয়েছে শিনা ব্রাইট, স্মার্ট টাচ, তো এখানে শিনা ব্রাইট, এখানে তাকে মেনশন করে বলা হয়েছে যে তার ডিসিশন মেক করবার জন্য এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলো দরকার। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ইউজার কারা? ইনভেস্টর, যারা ইনভেস্ট করবে। সাপোজ আমাদের দেশে যে কোম্পানিগুলো আছে, বা এখন তো বিজনেস গুলো অ্যাকচুয়ালি গ্লোবাল এরিয়াতেও বিজনেস করতে পারে। আপনি দেশে থেকে দেশের বাইরে ইনভেস্ট করতে পারেন। এখন তো অ্যাকচুয়ালি শুধু আপনার বাউন্ডারির মধ্যে ইনভেস্টমেন্ট করতে হবে এরকমটা না। তো সেক্ষেত্রে আপনারা যখন ইনভেস্ট করবেন, তো ইনভেস্ট করবার জন্য অবশ্যই আমরা আপনার বেস্ট অপরচুনিটি কোনটা, বেস্ট অপরচুনিটি সার্চ করবার জন্য এই অ্যাকাউন্টিং এর ইনফরমেশন গুলো দরকার, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে যে ইনফরমেশন গুলো পাবেন। আর একটা বলা হচ্ছে যে আপনি মানে
ওকে। তো বলছিলাম যেটা যে every person has the opportunity to invest in their retirement through companies sponsored retirement plan। মানে আপনার যে আপনি কোন ইনভেস্টমেন্টটা পিক করবেন। যে একজন মানুষ রিটায়ারমেন্টের পরে সে তো তার এত এনার্জি থাকে না নতুন করে বিজনেস স্টার্ট করবে বা আবার জব করবে, তখন সে চায় যে ছোট মানে কোনো ইয়ে ছাড়া, স্ট্রেস ছাড়া, কোন রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ছাড়া, তো সে কি করতে চায়, ঘরে বসে কিছু ইনভেস্টমেন্ট চুজ করতে পারে। তো সেক্ষেত্রে সে ইনভেস্টমেন্ট কিভাবে চুজ করবে, সেখান থেকে মোটামুটি রিস্ক এবং রিটার্নটাকে অ্যাডজাস্ট করে একটা বেস্ট ইনভেস্টমেন্ট চুজ করবে, সেটা কিভাবে করতে পারবে, সেটা করতে পারবে কোন ইনভেস্টমেন্ট হি অর শি শুড পিক, সেটা করতে পারবে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ইনফরমেশন গুলো থেকে। দেন ইনভেস্টর দে আর ইউজিং দ্য information of accounting from the statements of financial statements of accounting, okay, financial statements of the company. So investors are using the financial statements and they are the uh, outsider, that means external user of অ্যাকাউন্টিং ইনফরমেশন, ওকে। তো তারা কি তার ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, সেক্ষেত্রে সরি সেক্ষেত্রে বলা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ইনফরমেশন গুলো, দ্যাট মিনস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ইনফরমেশন গুলো তারা পাচ্ছে। আর তারপরে বলছি ক্রেডিটর, এখানে একটা লাইন হাইলাইট করলেই আপনি পাচ্ছেন। হাইলাইট আপনি যদি করতে চান ইনভেস্টরস দের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি কোন লাইনটাকে হাইলাইট করবেন বলেন। আমি এগুলো সবগুলো হ্যান্ড আউট আপনাকে প্রোভাইড করে দিয়েছি ওই ওই ইয়ের মাধ্যমে, বইও দেখিয়ে দিচ্ছি যদি ডিটেইলে পড়তে চান। পাওয়ার পয়েন্টের সাথে আপনি ডিটেইল যদি পড়তে চান তাহলে এই বই থেকে পড়বেন, ওকে। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইজ করবে কারা, তারা হচ্ছে ইনভেস্টররা, তারা এখান থেকে ইনফরমেশন নেবে, তারা তাদের ইনভেস্টমেন্টটা কেমন পারফর্ম করছে। তারা ইনভেস্টরস ক্যান ইউজ এই যে after making an investment, investors can use a company's financial statements to analyze how their investment is performing। তাদের ইনভেস্টমেন্টটা করলো, সেই ইনভেস্টমেন্টটা কি হয়েছে, ব্যাড ইনভেস্টমেন্ট নাকি গুড ইনভেস্টমেন্ট, পোর্টফোলিওটা কিভাবে মেনটেন করবে, সে কয়টা কোম্পানির অ্যাসেটে ইনভেস্ট করবে, তার ফান্ড বেশি আছে, রিটায়ারমেন্টের পরে সে সেখান থেকে কিছু আর্নিংস তার থাকলে রিটায়ারমেন্টের পরে কি কিছু নিয়ে কিছু অ্যাক্টিভ, যারা অ্যাক্টিভ পিপল তারা অ্যাক্টিভ থাকতে চায়, তো সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট এভাবে করতে পারে এবং তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইনফরমেশন গুলো ইউজ করবে। অ্যান্ড দেন ক্রেডিটর, এনি পার্সন আর বিজনেস লেন্ডিং মানি ইজ আ ক্রেডিটর। যে বা যারাই ব্যাংক ইয়েকে কোম্পানিকে বা লোন দিচ্ছে, তাদেরকে লোন নিচ্ছে, হ্যাঁ, সে হচ্ছে যে লোন নিচ্ছে, বিজনেস সাপোজ লোন নিচ্ছে, বিজনেস যদি লোন নেয় তাহলে এখানে ক্রেডিটর কে, ক্রেডিটর হচ্ছে ব্যাংক, ব্যাংক থেকে যদি লোন নেয় বা কোনো কোম্পানি থেকে যদি কিরকম ভাবে বলছি এগুলো আপনারা বুঝতে পারবেন কিনা, আপনাদের কনসেপ্ট আছে কিনা। সাপোজ সে কি করতে পারে, শর্ট টার্ম কিছু ইয়ে পারচেস করতে পারে, শর্ট টার্ম কিছু অন্য কোম্পানি, যেটাকে বলা হচ্ছে যে একটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কমন শেয়ার, আর শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিছু কমার্শিয়াল পেপার আছে, কিছু আছে হচ্ছে যেটাকে বলা হচ্ছে মনিটারি মার্কেটে সেল হয়, লং টার্ম মার্কেটে শেয়ার সেল হচ্ছে। আর শর্ট টার্মের জন্য কিছু ইনভেস্টমেন্ট আছে, তার মধ্যে একটা বললাম যে কমার্শিয়াল পেপারে ইনভেস্ট করতে পারে, শর্ট পিরিয়ডের জন্য লোন দিতে পারে। তো এই ধরনের ইনভেস্টমেন্ট গুলো যখন হয়, তখন কি হচ্ছে, সে তার ইনভেস্টমেন্ট, কিন্তু যদি যদি সে ফান্ড বড় করে ব্যাংক থেকে 20 লাখ 2 crore আর 2000 crore লোন করে, তাহলে ব্যাংক তার ক্রেডিটর, ব্যাংক হচ্ছে লেন দিচ্ছে, যে লোন প্রোভাইড করছে তাকে লেন্ডার বলা হচ্ছে, হু ইজ লেন্ডিং দ্য অ্যামাউন্ট, সে হচ্ছে লেন্ডার। আর যে লোন নিচ্ছে তাকে বলা হচ্ছে লেন্ডার, তাকে বলা হচ্ছে ক্রেডিটর। আর যে লোন নিচ্ছে সে হচ্ছে লায়েবল, তাকে কমিটমেন্ট অনুযায়ী তাকে ইন্টারেস্ট এবং কি বলা হচ্ছে
অ্যামাউন্ট পে করতে, তাহলে যখনই লোন নিচ্ছে তখন ক্রেডিটর ক্রিয়েট হচ্ছে বিজনেসের। তো এখন এই লোনটা দেওয়ার জন্য আপনার কোনো ফান্ড নেই, আপনার কোনো টাকা নেই, আপনাকে কেউ লোন দেবে না। বাট যখন যার রিসোর্স সাফিসিয়েন্ট আছে, যার রিপেমেন্ট ক্যাপাসিটি আছে, যার ক্যারেক্টার কমিটমেন্ট ভালো, তাকে ব্যাংক কতগুলো ইয়ে আছে, তার অ্যাকচুয়ালি কোলেটারাল কেমন দিতে পারবে, গুডউইল কেমন আছে মার্কেটে, তো এই জিনিসগুলো দেখে তা ব্যাংক তাকে লোন প্রোভাইড করবে। তো লোন প্রোভাইড করবার জন্য এইগুলো সার্চ করবে কিভাবে, এগুলো পাবে কিভাবে, এই ইনফরমেশন গুলো পিক করবে। যাকে লোন দিচ্ছে তাকে জিজ্ঞাসা করলে সে লোন নিতে চাচ্ছে, সুতরাং সে তো রাইট ইনফরমেশন নাও দিতে পারে, সুতরাং তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো থেকে এই ইনফরমেশন গুলো কালেক্ট করবে। তাহলে ক্রেডিটর্স যারা, যারা ব্যাংক হোক, যে কোনো কর্পোরেশন হোক, বা মনিটারি ইনস্টিটিউশন, অন্য কোনো ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হোক, স্পেশাল ব্যাংক হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন, আপনাদের ফেস টু ফেস আপনাদের সাথে যেহেতু কথা হচ্ছে না, আই কন্ট্যাক্ট হচ্ছে না, তো এই জিনিসগুলো বেসিক কিছু কনসেপ্ট যেন আপনাদের মধ্যে ডেভেলপ হয়ে যায়, যেন আপনি বুঝতে পারেন। তো এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, পিওর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হচ্ছে ব্যাংকগুলো, আর স্পেশালাইজড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হচ্ছে আপনার এই যে যেমন লঙ্কা বাংলা আছে, মাইডাস আছে, হ্যাঁ, আইডিএলসি আছে, তারাও ফান্ড, তাদের কাছেও বড় করা যায়, তারাও ক্রেডিটর, তারাও লেন দিচ্ছে, ফান্ড এমন লেন দিচ্ছে বিভিন্ন পারপাসে, বাট তারা চেক ইস্যু করছে না, সুতরাং দে আর নট পিওর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, দে আর স্পেশালাইজড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। সো এই যেখান থেকেই লোন নিক না কেন, ক্রেডিটররা কি করবে, তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চেক করবে, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন তারা ইউজ করছে। সো ক্রেডিটর্স আর অলসো the outsider or external user of অ্যাকাউন্টিং ইনফরমেশন। সুতরাং এরা কোন ইনফরমেশন নেবে, ফাইন্যান্সিয়াল মানে অ্যাকাউন্টিং এর ইনফরমেশন গুলো কালেক্ট করবে, তারা পিক করবে। দেন হচ্ছে ট্যাক্সিং অথরিটিস। তো গতদিনে মনে হয় ছোট্ট করে বলেছিলাম যে যখন এই বাংলাদেশ আমাদের আমাদের দেশে, এখানে ফেডারেল বলেছে কারণ বইটা ইউএস এ, যে কারণে ইনকাম ট্যাক্স কি করবে, ইনকাম ট্যাক্স এর ইনফরমেশন গুলো, ইনকাম ট্যাক্স কি পরিমাণ পে করছেন, হ্যাঁ, তো good accounting records can help individuals and business take advantages of lawful deductions. এখন আপনার বলা হচ্ছে যে ইনকাম ট্যাক্স বা অডিট ডিপার্টমেন্ট, তারা ইনফরমেশন গুলো কালেক্ট করবে কোথা থেকে, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে। দ্যাট মিনস ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হচ্ছে এক্সটার্নাল ইউজারদের জন্য, ইনকাম ট্যাক্স অ্যান্ড অডিট ডিপার্টমেন্ট বললাম। দেন আরো বলছি যে ওখান থেকে এটা পেয়েছি, আরো যারা গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো আছে, তারাও হচ্ছে এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো কোম্পানির কালেক্ট করবে। অ্যাকচুয়ালি একটা অর্গানাইজেশন, ইট মে সোল প্রোপ্রাইটারশিপ, ইট মে পার্টনারশিপ, আর কি বলেছিলাম, কর্পোরেশন। তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, এফএএসবি, এই কিছু ইলাবোরেশন, কিছু টার্ম গুলো জানা দরকার। এফএএসবি হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, এগুলো সম্পর্কে একটু জানবেন যারা মানে আপনার এফএএসবি আসলে একটা প্রাইভেটলি ফান্ডেড অর্গানাইজেশন ফর্মুলেটস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। ঠিক আছে, এটা কিসের জন্য করা হয়েছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস মেনটেন করবার জন্য। দ্য এফএএসবি ওয়ার্কস উইথ দ্য গভর্নমেন্টাল রেগুলেটরি এজেন্সিস লাইক সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। আমাদের দেশে একটা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন আছে, সেখানকার একজন কমিশনার আছে। এখানে আপনার ইনভেস্টমেন্ট কতটুকু সুরক্ষিত, কোথায় ইনভেস্টমেন্ট, ইনভেস্টরদের রাইটস গুলো কিভাবে প্রোটেক্ট করা যায়, সেই জিনিসগুলো এনশিওর করে। ভালো সিকিউরিটিজ গুলো কিভাবে মার্কেটে, গুড গভর্নেন্স, মোট কথা সিকিউরিটিজ মার্কেটের গুড গভর্নেন্স এনশিওর করে থাকে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। তো এফএএসবি, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, এই জিনিসগুলো জানা থাকলে কি হবে, আপনাদের কথা বলতে অ্যাকাউন্টিং এর ল্যাঙ্গুয়েজ, আমরা তো বলছি বিজনেস এর ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাকাউন্টিং, আর অ্যাকাউন্টিং এর ল্যাঙ্গুয়েজ অ্যাটলিস্ট আমরা যেন কোথাও আমাদের কনসেপ্ট গুলো ভেতরে থাকে, এবং কোথাও গেলে আমরা অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট কি করতে পারি, কনভারসেশনে আমরা এই টার্মগুলো ইউজ করতে পারি। তাহলে একটা মানুষ যে কখনো অ্যাকাউন্টিং করে নেই, তার ল্যাঙ্গুয়েজ আর আপনি অ্যাকাউন্টিং করেছেন, আপনাদের দুজনের মধ্যে কিছু ডিফারেন্স তো থাকবে, অবশ্যই থাকবে। তো আমাদের যেমন আছে কস্ট ম্যানেজমেন্ট,
ইনস্টিটিউট আছে আমাদের, বিআইএম আছে, বিআইবিএম আছে, এরকম অনেকগুলো ইনস্টিটিউশন আছে যে জিনিসগুলোতে আমাদের প্রফেশনাল ডিগ্রি গুলো দেওয়া হয়ে থাকে। এবং গ্যাপটা হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। গ্যাপটা নিয়ে আমরা পরে ডিটেইল আলোচনা করব। এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, যেটা আইএফআরএস, এটা অ্যাকাউন্ট বিজনেসে খুব বেশি দরকার হয়ে থাকে। আপনাদের একটু জানা থাকুক, জানা থাকলো, টার্মটা একটু জানা থাকলো। তো বললাম গভর্নমেন্টের এই অর্গানাইজেশন গুলো যখন অ্যাকাউন্টিং এর ইনফরমেশন বিভিন্ন কারণে ইউজ করবে, তখন সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ইউজার তারা, এবং হচ্ছে তারা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ইনফরমেশনটা ইউজ করবে, ইনফরমেশন গুলোকে ইউজ করবে। এটা একটা বিষয় গেল। আর তারা ইন্টারনাল ইউজার কারা? ইন্টারনাল ইউজার বললাম যে যারা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, দেন হচ্ছে ম্যানেজার প্রোডাকশন প্রোডাকশন অ্যান্ড অপারেশন সেল ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং ডিভিশন ম্যানেজার, কি বলা হচ্ছে যে প্রোডাক্ট কি ডিপার্টমেন্ট বলছিলাম আরেকটা, সাপোজ পারচেস ডিপার্টমেন্ট, এরকম বিভিন্ন ম্যানেজাররা আছেন। তারা ইনফরমেশন গুলো আসলে এই এই রেকর্ড গুলো, বিভিন্ন ট্রানজেকশন গুলো রেকর্ড করা হবে। সেই রেকর্ড গুলো থেকে স্টেটমেন্টে, যখন জার্নালে রেকর্ড করবার পরে পোস্টিং করা হবে লেজারে, সেখান থেকে যে আমরা স্টেটমেন্ট গুলো রেডি করবো ট্রায়াল ব্যালেন্স থেকে, দেন হচ্ছে কি বলা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এবং রিটার্ন আর্নিংস স্টেটমেন্ট থেকে এবং অ্যাডজাস্টমেন্ট গুলো থেকে যে ইনফরমেশন গুলো পাবো সেগুলো ইউজ করবে। এবং মানে এটা কি বলা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট কিভাবে করছে, সবকিছু সম্পর্কে যখন ইনফরমেশন গুলো গ্যাদার করবে, তখন হচ্ছে আপনার ডিসিশন মেকিংটা ডিসিশন মেক করতে পারবে। এবং মানে কোয়ালিটি কন্ট্রোল এনশিওর করতে পারবে, কস্ট ইফেক্টিভ করতে পারবে, ইফিসিয়েন্সি ইমপ্রুভ করতে পারবে। এটা হচ্ছে ইন্টারনাল ইউজার, এটা হচ্ছে ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং। এখন আসছি এই আপনারা হু আর দ্য ইন্টারনাল ইউজার অ্যান্ড হু আর দ্য এক্সটার্নাল ইউজার্স, এবং এই যে এক্সটার্নাল ইন্টারনাল ইউজারদের নিয়ে এখান থেকে অবশ্যই কোয়েশ্চেন হতে পারে, থিওরি কোয়েশ্চেন। ওকে, এখন আসছি জানবার জন্য বলছি, ছোট কোয়েশ্চেন হলেও হতে পারে, নাও হতে পারে। টাইপস অফ অর্গানাইজেশন, এইটুকু আজকে বলে নিয়ে আমরা গতকাল যেখানে ছিলাম সেখানে চলে যাচ্ছি। একটু একটু করে থিওরি পড়াবো, কারণ থিওরি কোয়েশ্চেন তো কিছু আসবে এবং বেসিক কনসেপ্ট গুলো আপনাদের দরকার। এখানে বলা হচ্ছে মাঝে মাঝে আপনারা একটু রেসপন্স করবেন, মাঝে মাঝে একটু পার্টিসিপেট করবেন, মাঝে মাঝে কোয়েশ্চেন করবেন, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে যে টাইপস অফ বিজনেস অর্গানাইজেশন। Types of business organizations, এখানে বলছে যে business can be organized as one of the following, so proprietorship, partnership, and corporation. এবং পার্টনারশিপ যেটা হতে পারে সেটা লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ, লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। আর এটা হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন। নন প্রফিট অর্গানাইজেশন কিছু থাকে যেগুলো এনজিও গুলো থাকে, যেগুলো নন প্রফিট অর্গানাইজেশন বিভিন্ন। এবং আমাদের দেশে এডুকেশন এবং হেলথ সেক্টরেও অনেক অর্গানাইজেশন আছে যেটাকে বলা হয় নন প্রফিট, কিন্তু অ্যাকচুয়ালি প্রাইভেটাইজেশন এডুকেশন সেক্টর গুলো কাজ করছে, তারা অবশ্যই প্রফিট মেক করছে। আমাদের একটা মিসকনসেপশন আছে যেটা হচ্ছে গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো সবই নন প্রফিট ওরিয়েন্টেড আর পাবলিক অর্গানাইজেশন গুলো সবই হচ্ছে প্রফিট ওরিয়েন্টেড। এটা কিন্তু মিসকনসেপশন, বিকজ গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো প্রফিট আর্ন করবে, কারণ রেলওয়ে সেক্টরে প্রফিট আর্ন করা সম্ভব, গভর্নমেন্ট যতগুলো পোস্টাল সার্ভিস দিয়ে থাকে সেখানেও প্রফিট আর্ন করা সম্ভব, কিন্তু গভর্নমেন্ট এডুকেশন সেক্টরে প্রফিট আর্ন করা সম্ভব না, গভর্নমেন্ট হেলথ সেক্টরে প্রফিট আর্ন করা সম্ভব না, পসিবল না। তবে এটা গোল থাকে না যে প্রফিট আর্ন করবে, কিন্তু পাবলিক সেক্টরেও তাই, যে যেগুলো এডুকেশন সেক্টর, হেলথ সেক্টর, এগুলোতে অত বেশি প্রফিটকে এমফেসিস না করে সার্ভিসটাকে আসলে প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে এখন কনসেপ্ট তো চেঞ্জ হয়েছে। প্রাইভেট এডুকেশন সেক্টর, হেলথ কেয়ার সেক্টর, তারা অনেক প্রফিট মেক করে, অনেক ক্ষেত্রে অনেক বেশি হেলথ আর অফ দ্য রেকর্ড বলতে চাই সেটা হচ্ছে যে এডুকেশন অ্যান্ড হেলথ সেক্টর, এটা হচ্ছে আমাদের দেশে যেহেতু হিউম্যান রিসোর্স, এখানে অনেক বেশি ম্যান পাওয়ার, সুতরাং এডুকেশন এবং হেলথ
এই দুটো সাইড হচ্ছে সেন্সিটিভ ইস্যু। মানুষ একটা জিনিস, দুটো জিনিসের সাথে কম্প্রোমাইজ করতে চায় না। একটা হচ্ছে বাচ্চাদের এডুকেশন, নিজে না খেয়ে থাকলেও বাচ্চাদের এডুকেশন, কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে চায়, এই জন্য এডুকেশনের জন্য তারা একটি টাকাও বার্গেনিং করে না। আর একটা হচ্ছে হেলথ এনশিওর করতে চায়, সেক্ষেত্রে হেলথে মানে ডক্টর দেখানোর জন্য কোনো কার্পণ্য করে না, বা টেস্ট করানোর ক্ষেত্রে কোনো টাকা বার্গেনিং করে না, তাই না? তো এটা, এই দুটো ইস্যু নিয়ে যে যে এরিয়া গুলোতে অনেক বেশি এরকম ওভার পপুলেটেড যে এরিয়া গুলো, সেই এরিয়া গুলোতে এরাও খুব ভালো বিজনেস করতে পারে। এখন মোটোটা কি, মোটিভটা সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে নন প্রফিট ওরিয়েন্টেড নাকি প্রফিট ওরিয়েন্টেড। এটা হচ্ছে অফ দ্য রেকর্ড বললাম। ইউজুয়ালি যদি ইথিক্স প্র্যাকটিস করা হয় তাহলে হচ্ছে আপনার নন প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশন, ফান্ডের বিভিন্ন সোর্স থাকবে এবং কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করবে। ওকে, এখন প্রোপাইটারশিপ আসি। প্রোপাইটারশিপ কোনগুলো? আপনার ঘর থেকে বের হলেই যে আপনার গ্রোসারি শপ গুলো দেখেন, ইউজুয়ালি যে যেখান থেকে একটু চাল ডাল কিনে ফেলেন, তো এখান থেকে আপনি যখন যখন ঘরে ঢুকছেন আপনি বলছেন যে মামা আমাকে 1 ডজন ডিম নিয়ে যাচ্ছি, কালকে টাকা দিব, আমি আজকে টাকা বা নেক্সট মান্থে টাকা দিব, আগামী সপ্তাহে টাকা আসবে, আমি টাকা দিয়ে যাব। তারা তো কিন্তু একজনই বিজনেস করছে, তারা হচ্ছে প্রোপাইটারশিপ। শুধু এটা বললাম খুবই ইনফর্মাল ওয়েতে, আবার এই প্রোপাইটারশিপে খুব ফর্মাল ওয়েতে খুব সুন্দরভাবে বিজনেস করছে, তাই না? প্রোপাইটারশিপ হ্যাজ আ সিঙ্গেল ওনার কল্ড দ্য প্রোপাইটার হু অফেন ম্যানেজেস দ্য বিজনেস। ওকে, একজন শুধু থাকে যাকে প্রোপাইটার বলা হয় এবং সেই বিজনেসটা ম্যানেজ করে। আর প্রোপাইটারশিপ টেন্ড টু বি স্মল রিটেল স্টোর আর প্রফেশনাল বিজনেস। একজন যদি ডক্টর বাইরে যখন বসে ক্লিনিকে বসে পেশেন্ট ইয়েতে বসে তার চেম্বারে বসে পেশেন্ট দেখছে, একজন টিচার যখন প্রাইভেট টিউশনি করছে একটা রুম ভাড়া করে, তখন সেটা তার কিন্তু পার্সোনাল বিজনেস। ওটা কিন্তু আর কোনো ইনস্টিটিউশনাল কিছু না, ওটা তার পার্সোনাল বিজনেস। ইনফর্মাল ওয়েতে সে করছে কিন্তু ফর্মালি সে টাকা পয়সা রিসিভ করছে। তো একজন ডক্টর বসে সারাদিনে কাজ করছে, তার একজন অ্যাসিস্ট্যান্ট থাকছে, একজনের এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, একটা রুম অকুপাই করছে, সে বলে দিচ্ছে। তো এরকম পার্সোনাল এইসব ক্লিনিকের বিজনেস করতে পারে, সে একটা প্রোগ্রামের বিজনেস করতে পারে, করতে পারে রেগুলার বসে বসে, প্রাইভেট প্র্যাকটিসের মধ্যে পড়ে যায়। তো এখন সোল প্রোপ্রাইটারশিপ হচ্ছে, পাশে আপনার একটা বিউটি পার্লার আছে, একটা সালুন আছে, এগুলো সবই হচ্ছে সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস। ইউজুয়ালি পার্টনারশিপে হয় না, তবে অনেক বড় বড় বিজনেস সোল প্রোপ্রাইটারশিপ, তারা পার্টনারশিপে বা কর্পোরেশনে এটাকে কনভার্ট করতে চায় না, কারণ প্রোপ্রাইটার মানে যখন এটা কি বল ওনারশিপে পার্টিসিপেশন অনেকেই পছন্দ করে না। হ্যাঁ, তো যে কারণে তারা কর্পোরেশনেও নিতে চায় না, অনেক সময় কর্পোরেট লেভেলেও নিতে চায় না, লুজ ইনকাম করে। আপনি কি মনে করেন একটা সুপার মার্কেটে বা একটা মার্কেটে যাবেন, তো যেখানে একজনের দোকান আছে একটা শপে, মোর দেন 10 crore, 20 crore, 100 crore টাকা আছে তার, ইনভেন্টরি আছে, এবং সে রেগুলার বেসিসে মোর দেন মিলিয়ন, মোর দেন লাখস এরকম তারা সেল করছে। তো তারাও কিন্তু প্রাইভেটেই বিজনেস করছে, আমাদের দেশে এরকম অনেক আছে। তো বলছি যে এরকম অ্যাকাউন্টিং পার্সপেক্টিভে প্রত্যেক প্রোপ্রাইটারশিপ every proprietorship is distinct from its owner। এখন আমরা বলছি যে অ্যাকাউন্টিং রেকর্ড যেগুলো হবে, প্রোপ্রাইটারশিপ উনি ওনার, আর রেকর্ড গুলো সব হবে বিজনেসের। আর প্রোপ্রাইটারশিপ হ্যাজ ওয়ান ওনার কল্ড আ প্রোপ্রাইটার। যে বিজনেসে ওনার একজন হবে সেটাকে সোল প্রোপ্রাইটারশিপ বলা হবে, এটাকে সোল প্রোপ্রাইটারশিপ বলা হয়। আর পার্টনারশিপ হচ্ছে যখন ওনার মোর দেন টু হবে। আর পার্টনারশিপ হ্যাজ টু অর মোর দেন টু ওনার্স called partners। Okay, partnership business joins two or more individuals as co-owners। Okay, so each owner is a partner and can commit the partnership in a বাইন্ডিং কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্ট অনেক সময় ওরাল হয়ে থাকে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটা ওরাল হতে পারে, আবার এই কন্ট্রাক্টটা কি হতে পারে, রিটেন হতে পারে। ইউজুয়ালি রিটেন রিটেনই হয়ে থাকে এখন, কারণ মানুষকে এখন খুব বেশি একটা ট্রাস্ট করে না, সিচুয়েশনটা এরকম হয়েছে। সুতরাং এখানে রেজিস্টার্ড হতে পারে, আবার রেজিস্টার্ড নাও হতে পারে, রিটার্ন রিটার্ন একটা এগ্রিমেন্ট হয়ে থাকে ইউজুয়ালি, এবং সেটা এখনকার সময়ে রেজিস্টার্ড হয়ে থাকে। যে আপনার পার্টনারশিপ বিজনেস রেজিস্টার্ড হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। মোস্ট পার্টনারশিপস আর স্মল আর মিডিয়াম সাইজ, বাট সাম আর আপনার কিছু পার্টনারশিপ আছে যেরকম একটা রুলস আছে। কিরকম রুলসটা আমি বলছি, সব
মানে মিডিয়াম স্মল সাইজ, আমি বাংলাদেশে যেমন এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন, এরা কিন্তু হিউজ বিজনেস করেছে। তাদের অনেক মিলিয়ন মিলিয়ন টাকা তারা আর্ন করেছে, দেশের বাইরে তারা ব্রাঞ্চ ওপেন করেছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু কোনো শেয়ারিং দেয়নি ইয়েতে, কর্পোরেট 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 ইয়ে করেনি, শিফট করেনি তারা। তো এখানে আমরা পার্টনারশিপ বিজনেসে এখন আমাদের দেশে 50 জন পর্যন্ত পার্টনার হতে পারে। এখানে যেমন বলা হয়েছে যে বিভিন্ন কারণে এটা ইউজুয়ালি মিডিয়াম সাইজ হতে পারে, তবে থাউজেন্ডস অফ পার্টনার্স এর কথাটা বলা হয়েছে, এটা এটা আসলে তখন কর্পোরেটে চলে যায়। আমাদের একটা পার্টনারশিপ বিজনেস একটা লিমিটেড পার্টনার, একটা আনলিমিটেড পার্টনার আছে। তো আম, সেক্ষেত্রে আমরা এখানে খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই, কারণ আমি এখানে ইন্ট্রোডাকশন টু বিজনেস বা বিজনেস পড়াচ্ছি না। সুতরাং এখানে এইটুকুই জানেন, যখন একটা বিজনেসের পার্টনার সংখ্যা মোর দেন ওয়ান হবে, এটা লিমিটেড হতে পারে, আনলিমিটেড হতে পারে। তো সেক্ষেত্রে তখন সেটাকে আমরা কি বলছি, পার্টনারশিপ বিজনেস বলছি। আর কর্পোরেশন কোনগুলো, সাপোজ এই যে আপনার কর্পোরেশন কোনটা বলছি, আমার পাশের দেশে যেমন রিলায়েন্স গ্রুপ, মেরিকো গ্রুপ, আমার দেশে কি বসুন্ধরা গ্রুপ, আমার দেশে এই যে স্কোয়ার গ্রুপ, আমার দেশে এরা হচ্ছে সবাই আরএমজি সেক্টরে অনেক, তারা হচ্ছে কর্পোরেট লেভেলে চলে গেছে, তারা লিমিটেড কোম্পানি। আপনি চলে যাবেন স্টক মার্কেটে, ওখানে দেখবেন আপনি টিভিতে স্ক্রল নিচে দিয়ে আপনার ইয়েগুলো যেতে থাকে, যে প্রাইস ইন্ডেক্স গুলো যেতে থাকে স্টক মার্কেটে, কোন শেয়ারের প্রাইস বেড়েছে, কোন শেয়ারের প্রাইস কমেছে, অ্যারো দিয়ে দেখানো হয়ে থাকে আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড, অ্যারো দিয়ে দেখানো হয়ে থাকে। ওই যে কোম্পানিগুলো, এগুলো হচ্ছে লিস্টেড কোম্পানি কর্পোরেট লেভেলে, তারা হচ্ছে এই কোম্পানিগুলো মার্কেটে শেয়ার ইস্যু করছে। এখন এই কর্পোরেট গুলো হচ্ছে পাবলিক লিমিটেড হতে পারে, প্রাইভেট লিমিটেড হতে পারে। যে কোম্পানিগুলো পাবলিক লিমিটেড, সেই কোম্পানিগুলোর হচ্ছে শেয়ার মার্কেটে ইস্যু করে পাবলিক থেকে টাকা কালেক্ট করতে পারে। আর প্রাইভেট যে কোম্পানিগুলো, সেই প্রাইভেট কোম্পানিগুলো আসলে মার্কেটে শেয়ার ইস্যু করতে পারে না। তো কর্পোরেশন ইজ আ বিজনেস ওন্ড বাই স্টক হোল্ডার্স অর শেয়ার হোল্ডার্স, ওকে। তো এখন আমরা যেটা বলছি যে কোকা কোলা, এখানে এক্সাম্পল দেওয়া আছে, দ্য কোকা কোলা কোম্পানি ফর এক্সাম্পল হ্যাজ বিলিয়নস অফ শেয়ার্স অফ স্টকস, ওকে, এন্ড ওন বাই মেনি স্টক হোল্ডার্স। তো কর্পোরেশনের কথা কি বলা হচ্ছে, কর্পোরেশন হ্যাজ ওয়ান অর মোর ওনার্স কল শেয়ার হোল্ডার্স। যারা কর্পোরেশনের লিমিটেড কোম্পানিগুলো অনেকগুলো মানে মার্কেটে শেয়ার পাবলিকলি শেয়ার সেল করতে পারবে, আর যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় তাহলে তারা প্রাইভেটে কি করতে পারবে না, প্রাইভেটে নিজেদের মধ্যে 1000 ওনার হবে, কিন্তু পাবলিকলি তারা শেয়ার সেল করতে পারবে না, শেয়ার সেল করতে পারবে না। তা এখানে এই কথাটাই বলা হচ্ছে, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ একটা আছে, আর লিমিটেড লাইবিলিটি কোম্পানিস আছে। যে কোম্পানিগুলো লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপের কথা বলা হচ্ছে, প্রত্যেকটা মেম্বার এবং পার্টনার লাইবল, তারা অব্লিগেটেড থাকে কি জন্য, শুধুমাত্র তার নিজের যে নিজের যে অ্যাক্টিভিটিস গুলো আছে, নিজের যে অ্যাকশনস গুলো আছে, সে যে কর্মকাণ্ড গুলো অপারেট করছে তার জন্য রেসপন্সিবল থাকে। তার পার্সোনাল কোনো প্রপার্টি, এই বিজনেস এর কর্মকাণ্ডের জন্য পার্সোনাল কোনো প্রপার্টি লাইবল থাকে না। আর সিমিলারলি লিমিটেড লাইবিলিটি কোম্পানিও আছে। হ্যাঁ, and LLC has one or more owners called members. LLC তে যে যারা থাকবে তাদেরকে বলা হচ্ছে মেম্বার। এবং ইউজুয়ালি যখন আপনার বলা হচ্ছে যে আম, এই এলএলপি যেটা লাইবিলিটি লিমিটেড লাইবিলিটি যে কোম্পানি, এটাই হচ্ছে অ্যাট্রাকটিভ হয়ে থাকে। যদি পার্সোনাল প্রপার্টি লাইবল থাকে বিজনেস অ্যাক্টিভিটিস এর জন্য, অ্যাকচুয়ালি সেক্ষেত্রে ওনারা ওনাদের রিস্ক অনেক বেড়ে যায়। আর নন ফর প্রফিট যেটা, আর নন ফর প্রফিট ইজ অ্যান অর্গানাইজেশন দ্যাট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ইন্টারনাল রেভিনিউ সার্ভিস টু অপারেট ফর এ রিলিজিয়াস, চ্যারিটেবল, হ্যাঁ, এডুকেশনাল পারপাস, এরকমটা। তো এইটাই গেল বিজনেস এর টাইপস গুলো। এবং আপনারা খুব সহজে অ্যাট এ গ্লান্স পেজ নাম্বারটা একটু দেখে নেন, পেজ নাম্বার 32, কম্পারিজন অফ দ্য 5 ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন: প্রপার্টরশিপ, পার্টনারশিপ, কর্পোরেশন, এলএলপি, এলএলসি অ্যান্ড নন ফর প্রফিট। এটা আপনারা প্লিজ একটু ফলো আপে এই জিনিসটা লিখবেন। আজকের জন্য ফলো আপ কি করবেন, আপনাদের কি মানে হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্রপার্টরশিপ আর হচ্ছে বিজনেস, ডিফারেন্ট টাইপস অফ বিজনেস আর টাইপস অফ অর্গানাইজেশন, একটা টপিক আপনারা এটা ফলো আপ করবেন। আর একটা করবেন কম্পারিজন অফ দ্য 5 ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন। এইটুকু কম্পারিজন, এইটুকুই ভালো করে একটু ফলো আপ খাতায় তুলবেন।
এর সাথে দুই এক লাইন এক্সপ্লেইন করতে পারেন, যেটা আমি এক্সপ্লেইন করে এসেছি সেই জিনিসগুলোই এখানে দেওয়া আছে খুব সংক্ষেপে। আর এটা মেইনলি এটা ফাইন্যান্সিয়াল ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে ডিফারেন্স, ওটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আজকে যেটা দেখাবো ইন্টারনাল ইউজার কারা, এক্সটার্নাল ইউজার কারা। এখান থেকে কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে সেটা নিয়ে পরে ডিসকাস করবো। আপনারা ফলো আপে আজকে তিনটা জিনিস তাহলে ফলো আপে একটু রাইট ডাউন করবেন। সেটা হচ্ছে টাইপস অফ অর্গানাইজেশনস, যে যে ডিফারেন্ট টাইপস অফ অর্গানাইজেশনের মধ্যে কম্পারিজন among 5 types of organizations. Then আরেকটা কি বললাম যে ইন্টারনাল ইউজার, who are the internal user of accounting information and who are the external user of accounting information. এই জিনিসটা আপনি এই তিনটা বিষয় আপনি ফলো আপে রাইট ডাউন করবেন। আর আমরা আর কিছু এখান থেকে এত থিওরি আর দেখবো না। আমরা যেটা ডিরেক্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে ট্রানজেকশন প্যাটার্নটা গত দিনে যেটা দেখাচ্ছিলাম সেটা আপনাদেরকে হ্যান্ড আউটটা প্রোভাইড করেছি। ক্লাস শুরু করবার আগে আপনাদেরকে ক্লাসরুমে এটা আপলোড করেছি, আর গত দিনের রেকর্ডটাও আপলোড করেছি। আপনারা একটু প্লিজ কেয়ারফুলি শুনে আজকে শুনে এই উইকের ফলো আপটা শেষ করে নেবেন। এই উইকটা তো শেষ হয়ে গেল, এই উইকের ফলো আপটা শেষ করবেন। আর আমি আসছি এখন আপনাদের কালকে যেটা আমি হাতে লিখে বুঝিয়েছিলাম অ্যাকাউন্টিং ট্রানজেকশন, সেই জিনিসটা একটু ফর্মাল ওয়েতে আজকে দেখাবো। ওকে, ফর্মাল ওয়েতে এখন জয়েন করছেন আপনারা প্লিজ। আমি মানে একটু একটা না পড়াচ্ছি, 10 মিনিটস এর একটা ব্রেক নিবো, দেন আবার এই ট্রানজেকশন গুলো ডিটেইল আপনাদের এই রিলেটেড অনেকগুলো কোয়েশ্চেন থাকবার কথা। তো এই রিলেটেড কোয়েশ্চেন গুলো ট্রানজেকশন কয়েকটা করিয়ে দিয়ে দেন অ্যাটেন্ডেন্স দেবো। তো এখানে অ্যাকাউন্টিং এ বিজনেস ট্রানজেকশন গুলো কিরকম, আমি গতকাল কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা করেছি যে ট্রানজেকশন ইজ এনি ইভেন্ট দ্যাট এফেক্টস দ্য ফাইন্যান্সিয়াল পজিশনস অফ দ্য বিজনেস অ্যান্ড ক্যান বি মেজার্ড কিভাবে, রিলায়েবলি। এখন রিলায়েবল উইথ মেজার করা যাবে যে জিনিসটা ট্রানজেকশনস এফেক্ট হোয়াট দ্য কোম্পানি ওনস, what the company is liable to pay, and its total assets or total liabilities, that means net worth. এখন এখানে আমরা বলা হয়েছে যে এত কথা আমাদের এক কথায় আমরা বলতে পারি ট্রানজেকশন কিভাবে আমরা বলতে পারি ট্রানজেকশন গুলোকে। সাপোজ আপনাকে যদি বলা হয় যে কোম্পানি একটা কার পারচেস করেছে বা কোম্পানি একটা ল্যান্ড পারচেস করেছে, তাহলে কি হচ্ছে সে তার ল্যান্ডটা তার অ্যাসেটে যোগ হচ্ছে, ফিক্সড অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট ক্যাশ, সেটা তার ওখান থেকে মাইনাস হচ্ছে। সো অ্যান অ্যাকাউন্টেন্ট রেকর্ডস অনলি দোজ ইভেন্টস দ্যাট হ্যাভ dollar amounts or monetary amount that can be measured। এখানে বলা হয়েছে এই ওয়ার্ডটা আপনার রিলায়েবলি, যে কথাটা ওয়ার্ডটা বলা হয়েছে সেটা আপনার নিশ্চিতভাবে যেটা টাকা দিয়ে মেজার করা যাবে। ওকে, আপনি যদি একটা বিল্ডিং পারচেস করেন, একটা মার্চেন্ডাইজ সেল করেন, একটা রেন্টাল পেমেন্ট করেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার মনিটারি একটা চেঞ্জ আসবে, আপনার ফাইন্যান্সিয়াল পজিশনে একটা চেঞ্জ আসবে। যখনই একটা ট্রানজেকশন হবে তখনই সেটা ফাইন্যান্সিয়াল পজিশন চেঞ্জ হবে। এটা ট্রানজেকশন এফেক্ট হোয়াট দ্য কোম্পানি ওনস, মানে কোম্পানি আসলে কোম্পানি কি কি অ্যাসেট আছে সেগুলোর একটা চেঞ্জ আসবে। তো আমরা এখন এটা ইয়ে করছি যে প্রত্যেকটা বিজনেস ট্রানজেকশনকে রেকর্ড করতে হবে। সাপোজ এই যে একটা ট্রানজেকশন, এখানে আমরা আসছি একটা ট্রানজেকশন একটু বলে নেই। এখানে শুরু করেছি আমি গতকাল 3টা ট্রানজেকশন বলেছিলাম, আর আজকে একটা ট্রানজেকশন লিস্ট আমরা ব্রেকে যাওয়ার আগে বলছি। প্লিজ আপনারা কি কেউ আছেন, আমাকে কি শুনতে পারছেন? এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি অ্যাবাউট 40 স্টুডেন্টস ক্লাসে আছে, বাট আমি কাউকে রিচ করতে পারছি না, কারো কোনো কোয়েশ্চেন এখন পর্যন্ত রিসিভ করিনি। আর কোয়েশ্চেন যখন কেউ করে না তখন আসলে ক্লাস নিয়ে ইন্টারেস্ট পাওয়া যায় না, বা পার্টিসিপেশন ছাড়া ক্লাসটা একেবারেই কি বলা হচ্ছে যে আমার কাছে আমি ইয়ে পাই না, ইন্টারেস্ট হারিয়ে ফেলি। শুনতে কি একটা পারছেন? কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ।
ম্যাম বাট আমরা যেটুকু করবো এইটুকু একটু কালারিং, মানে কালার দিয়ে একটু কালার করে দিলে মানে আমাদের পরে ভিডিও দেখলে এটা বোঝা যাবে যে এইটুকু পড়াইছে এর ভিতরে মানে এটা আমরা পরবর্তীতে মানে এটা তো সুন্দরভাবে করতে কোয়েশ্চেন পারবো। হলো না, এটা একটা সাজেশন হলো। এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল সাজেশন। এটা হচ্ছে সাজেশন একটা, আর তার সাথে কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম, কোশ্চেন নাই। আচ্ছা। আচ্ছা, এখানে ম্যাম আমরা আপনি যেটা অনেক সুন্দর করে বোঝাচ্ছেন। কারোর কি কোশ্চেন থাকবে ম্যাম? না না না, এটা কোয়েশ্চেন তারপরেও থাকবে, কারণ একদম নতুন না, নতুন একেবারে কনসেপ্টটা। প্রথম ট্রানজেকশনটা একটু দেখেন। আহ এটা কি করেছে, শিনা ব্রাইট স্টার্টস নিউ বিজনেস অ্যাজ এ কর্পোরেশন অ্যান্ড নেমড স্মার্ট টাচ লার্নিং। স্মার্ট টাচ লার্নিং নামে সে একটা নতুন বিজনেস, নতুন কর্পোরেশন স্টার্ট করলো। এবং সে স্টার্টিং এ কি করেছে, সে এপ্রিল 2013-এ দ্য ই লার্নিং এজেন্সি, এই বিজনেস টাইপটা হচ্ছে ই লার্নিং এজেন্সি, তাই সে রিসিভ করেছে কত, $30,000 ক্যাশ ফ্রম দ্য প্রেসিডেন্ট শিনা ব্রাইট। ওকে, অ্যান্ড ইস্যুস 1,000 shares of the